Hello and welcome to another video of Career Map online YouTube channel. আশা করি পুজো তোমাদের সবার খুব ভালো কেটেছে। শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা নিও তোমরা। সামনে পরীক্ষা এসে গেছে আমাদের প্রায় একদম, বা বলা ভালো আমাদের চলছে অলরেডি এমটিএস। তো এই এমটিএস এর কথা মাথায় রেখে আমরা এর আগেও কিছু এমটিএস এর সিরিজ এনেছি, যেখানে ওভারঅল সায়েন্সের মোস্ট এক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন আমরা দিয়েছিলাম তোমাদের। তারপর বায়োলজির একটা সিরিজ আমরা তোমাদের জন্য দিয়েছিলাম, পোস্ট করেছি আমরা আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আজকের আমরা ওই একই সিরিজের মধ্যে আমরা এখানে ফিজিক্সের ওই রকম মোস্ট এক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন্স আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওর মধ্যে। তো চলো আজকে শুরু করে দেওয়া যাক আমাদের কোয়েশ্চেন্সগুলো। আজকেও আমরা বায়োলজি সেটের মতোই 30টা কোয়েশ্চেন রেখেছি, যেগুলো ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার থেকে র্যান্ডামলি পিক আপ করা হয়েছে, যেখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও বিভিন্ন ধরনের মূলত এমটিএসটাকে মাথায় রেখে এই স্ট্যান্ডার্ডেরই কিছু কোয়েশ্চেন কিন্তু আমরা রেখেছি। এবং এই কোয়েশ্চেনগুলো আমরা প্রিভিয়াস ইয়ারও দেখতে পাচ্ছি, এবং আমরা প্রিভিয়াস ইয়ারও তোমরা দেখতে পাবে, যেমন ধরো এরকমভাবে যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোন শিফটে এসে তোমরা কিন্তু দেখতে পাবে। তো অ্যাজ অফ আমরা যদি টিসিএস এর পারসেপশন থেকে দেখি, এগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্ট এই কোয়েশ্চেনগুলো বিগত বছরের পরীক্ষাগুলোতে এসছে। তো চলো শুরু করে দেওয়া যাক আমাদের সময় নষ্ট না করে। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ আসি। কি বলছে? হোয়াট উইল বি দ্য ফোকাল লেন্থ অফ আ কনভেক্স লেন্স উইথ দ্য পাওয়ার অফ এ পাওয়ার অফ এ প্লাস 2.5 ডায়োপ্টার। আচ্ছা, তো প্রথমেই যেটা বলে দেওয়া দরকার, এই যে 2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? ডায়োপ্টার হচ্ছে লেন্সের ইউনিট, লেন্সের পাওয়ার কতটা সেটা হচ্ছে যে ইউনিটে মাপা হয় সেটা হচ্ছে ডায়োপ্টার। এখন এই ডায়োপ্টার কিভাবে মেজার করা হয়? ডায়োপ্টার বেসিক্যালি হচ্ছে 1/মিটার। তাহলে কোনো একটা লেন্সের, এরকম একটা কনভেক্স লেন্স, সেই লেন্সের যে ফোকাস পয়েন্ট হচ্ছে, যে ফোকাস পয়েন্টে থাকছে এই যে ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থটাকে মিটারে ক্যালকুলেট করে সেটা রেসিপ্রোকাল করলে আমরা ডায়োপ্টারে হিসেব পাই। তাহলে যেটা আমাদের ডায়োপ্টারে দেওয়া থাকবে সেটাকেও যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে আমরা সেটা মিটারে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, সেটাকে আমরা তাহলে মিটারে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাক 2.5 ডায়োপ্টার আমাকে বলে দিয়েছে, 2.5 ডায়োপ্টার। তাহলে এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে? রেসিপ্রোকাল করে দিতে হবে, 1/2.5 হয়ে যাচ্ছে। তাহলে 1/2.5 মিটার হয়ে যাচ্ছে। তাহলে 1/2.5 মিটার হচ্ছে ফোকাল লেন্থ। 1/2.5 মিটারকে কিন্তু এখানে আমার যে অপশনসগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোন ইউনিটে রয়েছে? সেন্টিমিটার ইউনিটে রয়েছে। তাহলে এই 1.25 মিটারকে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমার এখানে অ্যান্সার চলে আসছে। তাহলে 1.25 মিটার ছিল, একে আমরা 100 দিয়ে গুণ করলাম। কেন না, মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আমরা তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কত আসবে? উত্তর আসবে 40। ঠিক আছে, উত্তর আসছে কত? 40। 40 কি? 40 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই রকমের নিউমেরিক্যালস কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো, এবং এই ধরনের নিউমেরিক্যালস এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিওতে যেরকম আসতে পারে, সেমভাবে আমাদের সামনে কিন্তু এটাও মাথায় রাখতে হবে এনটিপিসি রয়েছে। আরআরবি এনটিপিসি বহু প্রতীক্ষিত একটা পরীক্ষা, সেখানেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2-তে। কি বলছে? দ্য কালার অফ দ্য ক্লিয়ার স্কাই ইজ ব্লু ডিউ টু দ্য ফেনোমেনন অফ, অর্থাৎ আকাশের যে নীল পরিষ্কার রং সেটা কি কারণে আসে? আকাশের যে পরিষ্কার আকাশের যে নীল রং সেটা আসে স্ক্যাটারিং অফ লাইটের জন্য। ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইটের স্ক্যাটারিং হলে সেখান থেকে এই কালারটা আসে। স্ক্যাটারিং বেসিক্যালি কি? স্ক্যাটারিং হচ্ছে আলোর যে 7টা রঙে ভাগ হয়ে যাওয়া যেটা, এবং সেটা কিন্তু 7টা রঙে ভাগ দুটো কারণে হয়। একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করার সময় হতে পারে, আরেকটা হতে পারে কখন? যখন বিভিন্ন ধূলিকণা বিভিন্ন পার্টিকেলসের সাথে লাইটের রিঅ্যাক্ট করে সেখান থেকে তারা কি করে? কিছু পার্টিকুলার লাইটকে স্ক্যাটার করে। ঠিক আছে, এবং সেই স্ক্যাটারিংয়ের কারণেই কিন্তু এই কালারেশনটা আমরা দেখতে পাই। তো এইটা মনে রেখে দেবে তোমরা, যে এই যে আকাশের কালার যে চেঞ্জ হচ্ছে, এবং সবথেকে বড় কথা যে দিনের বেলা আমরা যখন একদম দুপুরবেলা সেই সময়টাতে আমরা সাধারণত একদম ক্লিয়ার স্কাই নীল কালারের দেখতে পাই, ইন্ডিগো কালারের যেটা হয়। আবার যখন বিকেলবেলা সূর্যাস্ত এবং ডন অ্যান্ড ডাস্ক যেটা বলা হয়, সূর্যাস্ত সূর্যোদয়ের ওই সময়টাতে যদি আকাশের কালার দেখা যায় সেটা কিন্তু একটু লালচে হয়ে যায়। এই দুটোরই কারণ কিন্তু স্ক্যাটারিং হয়। ঠিক আছে, তো এই স্ক্যাটারিং নিয়ে কিছু ফ্যাক্ট আমরা একটু দেখে নিই। যেমন প্রথমেই আসে এখানে সিভি রমনের কথা, যিনি স্ক্যাটারিং এর উপর রিসার্চ করেছিলেন। 1930-তে তিনি নোবেল পেয়েছিলেন এর উপর। ঠিক আছে, সিভি রমন আমাদের কলকাতার সাথে রিলেটেড, আমাদের রাজাবাজার সায়েন্স কলেজে কিন্তু সিভি রমন অধ্যাপনার কাজ করতেন।
Tyndall effect is the phenomenon of the scattering of light by colloidal particles. Tyndall effect কোনটা দেখবে জঙ্গলের মধ্যে বা কুয়াশার মধ্যে দিয়ে যখন আলো যায়, আলো যে ছড়িয়ে পড়ে, আলো ওইখান থেকে আলো পাস করার সময় বিভিন্ন অনেক সময় খুব যারা ফটোগ্রাফি করে তারা এই জিনিসগুলো খুব ভালো ক্যাপচার করতে পারে, যে জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন গাছের আড়াল দিয়ে যে সূর্যের আলোটা যেটা আসছে সেটার যে প্রত্যেকটা রেটা যেটা পৌঁছচ্ছে সেগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল হয়, এবং এগুলো কিন্তু হয় এই টিন্ডাল এফেক্টের কারণে। ঠিক আছে, তাহলে টিন্ডাল এফেক্ট কি? টিন্ডাল এফেক্ট বেসিক্যালি একটা কোলয়েডাল সাবস্টেন্স রয়েছে কিছু, তার যে কোলয়েডাল যে আমাদের এখানে যে পার্টিকেলসগুলো রয়েছে, লাইট এইখানটাতে পড়ে কি হচ্ছে, চারদিক থেকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। ঠিক আছে, যে কোনো কোলয়েডাল সাবস্টেন্সে এই এফেক্টটা দেখা যায়। এটাও এক ধরনের কাইন্ড অফ স্ক্যাটারিং কিন্তু। ঠিক আছে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। হোয়াট ইজ দ্য স্টিম পয়েন্ট অফ ফারেনহাইট স্কেল? স্টিম পয়েন্ট মানে যে তাপমাত্রাতে, যে উষ্ণতাতে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। তো এর একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি মনে রাখবে, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। ঠিক আছে, এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে কনভার্সন হয় তার ফর্মুলা। এখানে আমরা কি জানি, জল কোন উষ্ণতায় ফোটে? জল সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে, তাই তো, ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে সি এর জায়গায় যদি আমরা 100 বসিয়ে দিই, তাহলে 100/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9, তাই তো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি কত, 20 ইন্টু 9 মানে কত হচ্ছে 180। 180 ইজ ইকুয়ালস টু F মাইনাস 32। তাহলে F এর ভ্যালু কত হবে বলো? F এর ভ্যালু হবে 32, এদিকে চলে এসে অ্যাড হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে 212, মানে 212। তাহলে ফারেনহাইটের ভ্যালুটা কত আসছে, যেটা সেলসিয়াসে 100 ডিগ্রি আসছে সেটাই ফারেনহাইটে কত আসছে 212, হয়ে যাচ্ছে আমাদের অপশন সি 212 ডিগ্রি ফারেনহাইট। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে স্টিম পয়েন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ রেজিস্টিভিটি? হাইয়েস্ট ভ্যালু অফ রেজিস্টিভিটি অর্থাৎ রোধাঙ্ক যেটাকে বলা হয়, রেজিস্টিভিটিকে বাংলায় বলা হয় রোধাঙ্ক, তোমরা ক্লাস 10-এর বইতে পড়েছো। তো এই রেজিস্টিভিটির হাইয়েস্ট ভ্যালু কার আছে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ রেজিস্টিভিটি? তো এখানে হয়ে যাচ্ছে নাইক্রোম। ঠিক আছে, সিলভার, ক্রোমিয়াম, আয়রন এদের কিন্তু এদের থেকেও নাইক্রোমের রেজিস্টিভিটি অনেক বেশি। নাইক্রোম তার নিকেল আর ক্রোমিয়ামের অ্যালয়, তাই দিয়ে এটা তৈরি করা হয়। স্প্রিং এর মতো প্যাঁচানোভাবে যে আগেকার দিনে যে ইলেকট্রিক হিটারগুলো হতো রান্না করার কাছে ব্যবহার করা হতো, সেই ইলেকট্রিক হিটারের ভিতরে তোমরা যে তারটা দেখতে পাবে, যে তারের কয়েলটা দেখতে পাবে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু নাইক্রোম তার। ঠিক আছে, আমরা রেজিস্টিভিটির ডেফিনিশনটা একটু জেনে নিই। কি বলছে? ইট ইজ দ্য মেজার অফ দ্য রেজিস্ট্যান্স এবিলিটি অফ এ মেটেরিয়াল টু অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই দুটো ঠিক অপোজিট, রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি একে অন্যের ঠিক রেসিপ্রোকাল হয়। রেজিস্টিভিটি যার যত বেশি হবে তার কন্ডাক্টিভিটি তত কম, যার কন্ডাক্টিভিটি যত বেশি হবে তার রেজিস্টিভিটি তত কম। কিছু মেটেরিয়ালস দেখে নেওয়া যাক, যেমন এবোনাইট, টাংস্টেন, কার্বন, এরা হাই রেজিস্টিভিটি মেটেরিয়ালস, যে কারণে এই মেটেরিয়ালসগুলোকে সাধারণত ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়। যাদের হাই রেজিস্টিভিটি, লো কন্ডাক্টিভিটি থাকে। ঠিক একই রকম ভাবে যাদের হাই কন্ডাক্টিভিটি থাকে তাদের লো রেজিস্টিভিটি থাকবে। ফর এক্সাম্পল কপার, আয়রন, গোল্ড, অ্যালুমিনিয়াম অ্যান্ড সিলভার। এর মধ্যে মনে রাখবে সিলভার যার কন্ডাক্টিভিটি সব থেকে বেশি হয়, এবং এই যে মেটালগুলো, এই মেটালগুলোকে মূলত ইলেকট্রিক কন্ডাক্টেন্সের সময় ইউজ করা হয়। তার তৈরি করা হয় কপার দিয়ে। সিলভার দিয়ে ইউজ করা যেতে পারতো, কিন্তু সিলভার যেহেতু অনেক রেয়ার একটা মেটাল এবং খুব দামি, সেই কারণে সিলভার দিয়ে তৈরি করা হয় না, এখন তার তৈরি করা হয় কপার দিয়ে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। If 4 resistors of 3 ওহম, 4 ওহম, আচ্ছা এই সিম্বলটা কিন্তু ওহমকে বোঝাচ্ছে। ওহম হচ্ছে রোধের একক। একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করছে, তখন সেই তারটা কি করছে, সেই ইলেকট্রিসিটির ফ্লোটার এগেনস্টে অ্যাক্ট করছে। তো এটাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি ওহম। তো এরকম 4টে রেজিস্টার একটা সার্কিটে রয়েছে। কি বলছে? 4 রেজিস্টার অফ 3 ওহম, 4 ওহম, 5 ওহম অ্যান্ড 6 ওহমস আর কানেক্টেড ইন আ সিরিজ। হোয়াট উইল বি দ্য কম্বাইন্ড রেজিস্ট্যান্স অফ দ্য 4 রেজিস্টার? 4টে রেজিস্টারের কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত হবে? দেখো, যখন একটা সিরিজ কম্বিনেশন এরা আছে, মানে এরা পরপর রয়েছে, এই একটা রেজিস্টার হয়তো থাকলো, তারপরে আরেকটা রেজিস্টার, তারপরে আরেকটা রেজিস্টার, তারপরে আরেকটা রেজিস্টার। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, এটার রোধ ধরে নেওয়া যাক রেজিস্ট্যান্স 3 ওহম, তাহলে এটা হচ্ছে কত 4 ওহম, এটা 5 ওহম, আর এটা হয়ে যাচ্ছে কত 6 ওহম। ঠিক আছে, তো এই রকম যখন সিরিজ কম্বিনেশন যখন থাকবে, তখন কি করতে হয়? খুব সিম্পল, সবকটা রেজিস্ট্যান্স অ্যাড করে দাও। অর্থাৎ 3 + 4 + 5 + 6 করে দিলে কত আসছে? অ্যান্সার আসছে 18 ওহম। তাহলে এখানে কম্বাইন্ড রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা কত? 4টে রেজিস্ট্যান্সের হচ্ছে 18 ওহম। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার।
চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ সিলভার। রিলেটিভ ডেন্সিটি অফ সিলভার এটা মনে রেখে দেখবে 10.8। রিলেটিভ ডেন্সিটি যার কোনো ইউনিট হয় না। রিলেটিভ ডেন্সিটি বেসিক্যালি কি? রিলেটিভ ডেন্সিটি ইজ দ্য কম্প্যারেটিভ মেজার্স অফ দ্য ডেন্সিটি অফ সাবস্টেন্স টু দ্য ডেন্সিটি অফ রেফারেন্স সাবস্টেন্স। ঠিক আছে, অর্থাৎ একটা রেফারেন্স সাবস্টেন্স তার সাপেক্ষে যে সাবস্টেন্সটা আমাদের দেওয়া হয়েছে তার রেজিস্টিভিটি তার কত টাইম সেটাকে বোঝানো হয়। ইউজুয়ালি রেফারেন্স সাবস্টেন্স হিসেবে ওয়াটার ইউজ করা হয়। অ্যান্ড টু বি মেনশন হেয়ার কি এইটা 4 ডিগ্রি সেলসিয়াসে দেখা হয়। 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের যে ডেন্সিটি থাকে তার থেকে কতটা বেশি বা কতটা কম হয় সেই রেশিওটাই হচ্ছে করা হয়। সো এটাই বলা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি ক্যান বি ক্যালকুলেটেড ডিরেক্টলি বাই মেজারিং দ্য ডেন্সিটি অফ দ্য স্যাম্পল অ্যান্ড ডিভাইডিং ইট বাই দ্য নোন ডেন্সিটি অফ দ্য রেফারেন্স সাবস্টেন্স। বেসিক্যালি যেটা ওয়াটারের রেজিস্ট্যান্স 4 ডিগ্রি সেলসিয়াসে 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের ডেন্সিটি হয় 1 গ্রাম পার সিসি। সেটাই এবারে আমি ধরে নিচ্ছি কোনো একটা সাবস্টেন্স তার ডেন্সিটি হলো ডি গ্রাম পার সিসি, তাহলে সেটা ডিভাইডেড বাই ওয়াটারের 1, তার মানে কত এসে যাচ্ছে, সেটা রিলেটিভ ডেন্সিটি হয়ে যাচ্ছে কত, ডি। তাহলে এইভাবে ক্যালকুলেট করা হয়। এবং এর কেন ইউনিট নেই কোনো, কারণ আমরা দেখো এখানে একটা ডেন্সিটি কে ডিভাইড করছি আর একটা সাবস্টেন্সের ডেন্সিটি দিয়ে, তাহলে ডেন্সিটি ইউনিট দুটো কেটে যায়, সেই কারণে রিলেটিভ ডেন্সিটি কিন্তু কোনো রকম ইউনিট নেই। কিছু আরও সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি এখানে দেওয়া হলো, যেমন রাবিং অ্যালকোহল ইনজেকশন দেওয়ার আগে যে অ্যালকোহলটা দেওয়া হয় যেটা মেথিলেটেড স্পিরিট, তোমরা জানো এই আমাদের এই স্পিরিট যেটা দেওয়া হয় আর কি, রাবিং অ্যালকোহলের কত 0.79, বেবি অয়েলের 0.83, ওয়াটারের 1, মিল্ক 1.03, হানি 1.42, গোল্ড 19.3, অ্যালুমিনিয়াম 2.7। এবং মনে রাখবি যখনই ওয়াটারের ভিতরে এই যে যাদের ডেন্সিটি বেশি এদেরকে যদি আমি জলের মধ্যে একটা গ্লাসে কিছুটা জল রেখে তার মধ্যে যদি এদেরকে দিয়ে দিই তাহলে ওরা কি করবে, ওরা নিচের দিকে গিয়ে জমা হবে, কারণ যেহেতু এদের ডেন্সিটি বেশি এবং যাদের ডেন্সিটি বেশি তারা কিন্তু বেশি হেভি হবে, তারা ওয়াটারের থেকে বেশি ভারী হবে। অন্যদিকে যদি রাবিং অ্যালকোহল বা বেবি অয়েলকে যদি ওয়াটারের মধ্যে দিই, এটা যদি ইমমিসিবল হয়, ইন দ্যাট কেস এরা কি হবে, এরা ওপরের দিকে থেকে যাবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে ইমমিসিবল ফ্লুইডস যখন ডিফারেন্ট ডেন্সিটির দুটো ইমমিসিবল ফ্লুইডসকে আমি যদি মেশাই তাহলে সেখানে কী হবে, যার ডেন্সিটি রিলেটিভ ডেন্সিটি যার কম সে জলের ওপরে থাকবে, রিলেটিভ ডেন্সিটি যার বেশি সে জলের নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং লজ অ্যাপ্লিকেবল টু দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস অর রিপালশনস বিটুইন 2 পয়েন্টস চার্জেস। দুটো পয়েন্ট চার্জের মধ্যে দুটো পয়েন্ট চার্জ রয়েছে এরকম, এদের মধ্যে যে রিপালশন চলছে বা যে অ্যাট্রাকশন ফোর্স চলছে, এই যে রিপালশন অ্যান্ড অ্যাট্রাকশন ফোর্স যেটা চলছে এদের মধ্যে, এটা 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 কার ল থেকে আসছে, এটা আসছে কুলম্বের সূত্র থেকে। আমরা এর আগে যে সিরিজটা আমরা করেছিলাম সেখানে কিন্তু আমরা একটু ডিসকাস করেছিলাম, তোমরা যে কি একবার চেক আউট করতে পারো ওটা অবশ্যই। কুলম্বস ল থেকে মূলত আসছে। কুলম্বস ল কি বলছে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশনস আর রিপালশনস বিটুইন টু চার্জড বডিজ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স বিটুইন দেম। মানে দুটোর চার্জের যে গুণ করে যেটা পাবো তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এবং এখান থেকে আমরা যেটা পাই কুলম্বের সূত্রের যেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন সেটা হচ্ছে কি, F is equals to K into Q1 Q2 by D square, where D হচ্ছে ডিস্টেন্স বিটুইন দোজ পয়েন্ট চার্জেস, K হচ্ছে এটাকে বলে কুলম্বিয়ান কনস্ট্যান্ট, Q1 Q2 হচ্ছে ওই দুটো পয়েন্ট চার্জের যে ওদের যে চার্জটা রয়েছে সেই চার্জের ভ্যালুটা হচ্ছে এইটা, অ্যান্ড F দিয়ে ডিনোট করা হচ্ছে এদের মধ্যে কতটা রিপালশনস বা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। সেম চার্জ হলে রিপালশন হবে অ্যান্ড ডিফারেন্ট চার্জ হলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। কার্চফস ল অন্যদিকে যেটা দেখেছিলাম আমরা বাকি যে অপশনসগুলোর মধ্যে, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন তোমরা তো জানোই, যেখানে ওই গ্র্যাভিটির কথাটা বলা হয়েছিল এবং সেটা কুলম্বস ল এর সাথে কিছুটা সিমিলার। নিউটনস ল অফ মোশন, তিনটে ল অফ মোশনস রয়েছে, আর কার্চফস ল রয়েছে। কার্চফস ল কি বলছে, যেখানে যাক বলছে অলসো নোন অ্যাজ দ্য নোড অফ কারেন্ট ল, যেখানে কি বলা হচ্ছে, দ্য ল স্টেটস দ্যাট দ্য সাম অফ কারেন্ট এন্টারিং আ নোড মাস্ট ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্ট লিভিং দ্য নোড। তার মানে নোড কাকে বলা হচ্ছে, ধরা যাক এইরকম একটা সার্কিট রয়েছে, এইরকম একটা সার্কিট রয়েছে, এখানে একটা ব্যাটারি একটা ভোল্টেজ সেন্টার রয়েছে হয়তো আমার, তো এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, ধরা যাক এটা আরও এক্সটেন্ড হচ্ছে এরকম ভাবে এদিকে, তো এই পয়েন্টগুলো হচ্ছে সব এক একটা কি, এই পয়েন্টগুলো হচ্ছে নোডস। তো বলা হচ্ছে এই নোডস থেকে যতটা কারেন্ট ঢুকবে ঠিক ততটাই কারেন্ট বেরোবে। ঠিক আছে, এটাই হচ্ছে কার্চফস ল এর মূল কথা, যে এই প্রত্যেকটা নোডসের মধ্যে যতটা কারেন্ট ঢুকবে সেখান থেকে ঠিক ততটা কারেন্টই বেরোবে। এইটা হচ্ছে কার্চফস ল এর থিওরি। চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 8, এ বাস মুভিং অন এ
freight road at a speed of 10 km per hour increase its speeds to 70 km per hour in 2 minutes. Find its average acceleration. তাহলে এটাও একটা নিউমেরিক্যালস। খেয়াল করার বিষয় যেটা এখানে অ্যাক্সেলারেশন আমাদের যে অপশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু মিনিট স্কোয়ার রয়েছে, কিলোমিটার পার মিনিট স্কোয়ারও রয়েছে। তাহলে আমাকে এটা যে এখানে যে হিসেবগুলো রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 70 কিলোমিটার পার আওয়ার, এই দুটোকেই কিন্তু আমাকে কি করতে হবে, এই দুটোকেই আমাকে কিলোমিটার পার মিনিটে আনতে হবে, তবে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। যদি কিলোমিটার পার মিনিটে নিয়ে চলে আসি তাহলে ক্যালকুলেশনটা কোনো প্রবলেমই না। ক্যালকুলেশন করার আগে আমরা একটু জেনে নিই অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কি। অ্যাক্সেলারেশন হচ্ছে কি, অ্যাক্সেলারেশন হচ্ছে ভি এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড টি হচ্ছে এই ইউ থেকে ভি হওয়ার জন্য যে টাইমটা লেগেছে সেই টাইম পিরিয়ডটা। এখানে টাইম পিরিয়ডটা আমরা জানি টি ইকুয়ালস টু কত বলেই দেওয়া রয়েছে 2 মিনিটস। আচ্ছা, তো আমাকে দেখতে হবে তাহলে কি ইউ কত, ইউ হচ্ছে ইউ ছিল 10 কিলোমিটার পার আওয়ার, মানে 60 মিনিটে 10 কিলোমিটার যায়। তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে তাহলে হচ্ছে 10/60, মানে কত আসছে 1/6। সেম ভাবে যদি ভি দেখি, ভি কত বলেছে, ভি বলেছে 70 কিলোমিটার পার আওয়ার, তার মানে 70 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাহলে ওটা 2 মিনিটসে 70 কিলোমিটার পার আওয়ার, মানে 70 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটসে, তাহলে 1 মিনিটসে কত যাবে 70/60। ঠিক আছে, এত কি হয়ে যাচ্ছে কিলোমিটার পার মিনিট। এখানে এটা হয়ে যাচ্ছে কি কিলোমিটার পার মিনিট। এবার আমরা একটু দেখে নিই তাহলে এই ভি মাইনাস ইউটা কত হয়েছে, চেঞ্জ অফ ভেলোসিটি কতটা হয়েছে, চেঞ্জ অফ ভেলোসিটি তাহলে কত হচ্ছে 70/60 মাইনাস 10/60, তার মানে কত আসছে 60 এলসিএম, 70 মাইনাস 10 মানে 60/60। তাহলে 60/60 কিলোমিটার পার মিনিট চেঞ্জ হয়েছে, মানে 1 কিলোমিটার পার মিনিট আমার এখানে কি হয়েছে, 1 কিলোমিটার পার মিনিট কিন্তু আমার এখানে চেঞ্জ হয়েছে। কতক্ষণে চেঞ্জ হয়েছে, 2 মিনিটসে চেঞ্জ হয়েছে এইটা। তাহলে অ্যাজ পার দ্য ডেফিনেশনস অফ অ্যাক্সেলারেশন 1 মিনিটে তাহলে কতটা চেঞ্জ হয়েছে 1/2, তার মানে 1/2 মানে কত আসছে, এটা 1/2 মানে চলে আসছে 0.5। তাহলে দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের উত্তর, 1.5 কিলোমিটার পার মিনিট স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তোমরা জেনারেলি জেনে এসছো আমাদের সিজিএস বা এসআই ইউনিটে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটোকে আমরা ইউজ করে থাকি, কিন্তু এখানে যখন তোমাকে দিয়ে দিয়েছে কিলোমিটার পার মিনিট স্কোয়ার, তাহলে এখানে চিন্তা করার কিছু নেই ওটা নিয়ে। আমাকে শুধু এখানে আওয়ারটাকে মিনিটে এনে এই ফর্মুলায় ফেলে ক্যালকুলেশন করলেই পুরো অ্যান্সারটা আমার বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে পুরোটা আমাদের হচ্ছে। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। The forces exerted on a body during a short period of time is known as, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ইম্পালস। ইম্পালসের ডেফিনেশনটা একটু দেখে নেওয়া যায়, কাকে বলছে ইম্পালস হচ্ছে কি ফোর্স, দ্য ইম্পালস ফোর্স কি বলছে, ফোর্স কাকে বলেছে, ফোর্স হচ্ছে দ্য পুশ অর পুল অন অ্যান অবজেক্ট উইথ মাস কজ ইট টু চেঞ্জ ইটস ভেলোসিটি, এটা হচ্ছে ফোর্স। ইম্পালস হচ্ছে কি, ইম্পালস হচ্ছে দেখবে তোমরা যখন আমরা ফিল্ডিং করতে যাই ক্রিকেট খেলার মাঠে, তখন কি হয় আমাদের, যখন বল আমাদের দিকে আসে আমরা বলটা হাতে ধরে কিছুটা টেনে নিই, কেন, টাইমটাকে বাড়ানোর জন্য, যাতে ফোর্সের ইম্প্যাক্টটা কমে যায়। তো এই ফোর্স ইনটু টাইম, ফোর্সকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাই সেটাই হচ্ছে ইম্পালস। শর্ট পিরিয়ডের জন্য যতটা ফোর্স অ্যাপ্লাই হয় দ্যাট ইজ ইম্পালস। ফোর্সের ডেফিনেশনটা আমরা এখান থেকে পেলাম। প্রেশারের ডেফিনেশনটা কি বলছে, প্রেশার হচ্ছে দ্য ফোর্স অ্যাক্টিং অন এ ইউনিট এরিয়া অফ সারফেস। এখান থেকে মনে রাখবে প্রেশার পি ইকুয়ালস টু কত হয়, ফোর্স অ্যাপ্লাইড ডিভাইডেড বাই দ্য এরিয়া, পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ। আচ্ছা, তাহলে নেক্সট আসছে সারফেস টেনশনস। নাও হোয়াট ইজ সারফেস টেনশন, দ্য প্রপার্টি অফ সারফেস of a liquid that allows it to resist an external force due to the cohesive nature of its molecules. তাহলে সারফেস টেনশন কাকে বলছে, দ্য প্রপার্টি অফ দ্য সারফেস অফ এ লিকুইড দ্যাট অ্যালাউজ ইট টু রেজিস্ট অ্যান এক্সটার্নাল ফোর্স। একটা লিকুইডের উপরে দেখবে, একটা জলের উপরে খুব হালকা একটা আলপিন যদি আলতো করে ছেড়ে দেওয়া যায় না, ওটা জলের উপরে যেন মনে হয় ভেসে থাকে, এবং জলের উপরটা একটা চাদরের মতো যেন ওটাকে এরকম হোল্ড করে রাখে মনে হয়। তো এইটা কেন হয়, এটা হয় সারফেস টেনশনের জন্য। বেসিক্যালি লিকুইডের একটা সারফেসে একটা লাইন ড্র করলে সেই লাইন বরাবর যতটা টেনশন কাজ করে দ্যাট ইজ সারফেস টেনশনস। নেক্সট টেনসিল স্ট্রেস। টেনসিল স্ট্রেস কি, ক্যাপাসিটি অফ মেটেরিয়াল টু এন্ডিওর আ পুলিং ফোর্স। তার মানে একটা ধরো তার রয়েছে, একটা তারকে পুল করা হচ্ছে, টানা হচ্ছে নিচের দিকে, এরকম একটা ওয়্যার রয়েছে, ওয়্যারটাকে নিচের দিকে টানা হচ্ছে, তাহলে ওর এন্ডুরেন্স যেটা কতক্ষণ ওইটাকে সহ্য করতে পারে সেইটা ডিপেন্ড করছে ওর টেনসিল স্ট্রেসের উপরে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ সেন্টার সিকিং ফোর্স। তো সেন্টার
সিকিং ফোর্স মানে একটা অবজেক্ট যখন একটা সার্কুলার পাথে মুভ করছে তার সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে আর সেন্টার থেকে বাইরের দিকে আর একটা ফোর্স কাজ করে। সেন্টার থেকে বাইরের দিকে যেটা কাজ করে সেটাকে বলা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স, আর সেন্টার থেকে ভিতরে যেটা করে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, বাকি ফোর্সগুলো একটু দেখে নেওয়া দরকার। আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স ডেফিনেশন আমরা বললাম, যেটা এখানে কি বলা হচ্ছে, ফোর্স এক্সপিরিয়েন্সড বাই অ্যান অবজেক্ট ট্রাভেলিং ইন এ সার্কেল ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। যেমন ওয়াশিং মেশিনে এই ফোর্সটাকে কাজে লাগানো হয়, তারপরে ড্রায়ারের মধ্যে এই ফোর্সটাকে কাজে লাগানো হয়, তারপর ক্রিম সেপারেটর যেগুলো থাকে সেখানেও কিন্তু এই ফোর্সটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, সেন্ট্রিপেটাল ফোর্স তো আমরা বলে দিলাম। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা তোমরা জানো যে আমাদের শুধু এই যে এন্টায়ার ইউনিভার্সে প্রত্যেকটা অবজেক্ট আর একটা অবজেক্টকে তার নিজের দিকে পুল করছে, যেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তার এক্সাম্পল কি গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সাম্পল টাইডস কিন্তু মনে রাখবে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়। অবজেক্ট যে পড়ে যাচ্ছে সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হয়। নেক্সট এখানে যেটা আসছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা একটা উইক ইন্টারমলিকুলার ফোর্স। কেন হয়? ইলেকট্রন ডেনসিটি চেঞ্জের কারণে এটা হয়ে থাকে, এবং ইলেকট্রন ডেনসিটি চেঞ্জের সাথে সাথে কি হয়, বিভিন্ন মলিকিউলসের ভিতরে একটা ডাইপোল তৈরি হয়। ওই ডাইপোল তৈরি হওয়ার কারণে যে ইলেকট্রিক্যাল ফোর্সটা কাজ করে দ্যাট ইজ ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এই ভ্যান ডার ওয়ালস ফোর্স সবসময় মনে রাখবে, এখানে ডাইপোলের জন্য কিন্তু এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কাজ করছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ টাইপস অফ ফ্রিকশন ইজ কনসিডার্ড অ্যাজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স? কোন ফ্রিকশনটা একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্সের মতো কাজ করে? চারটে অপশনস, কাইনেটিক ফ্রিকশন, সেন্ট্রিপেটাল ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। তো এটা কি হয়ে যাচ্ছে? স্ট্যাটিক ফ্রিকশন। কীরকম ভাবে হচ্ছে? স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টটা হচ্ছে এইটাই যে ধরো আজকে আমি বলছি একটা অবজেক্ট এরকম রাখা আছে, সেই অবজেক্টটার উপরে আমি ধরে নিচ্ছি প্রথমে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে অবজেক্টটা যদি না মুভ করে ও আমার দিকে যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি ঠিক সেদিকে 1 নিউটন ফোর্সই দেবে। ধরে নিলাম আমি 1 নিউটন থেকে ফোর্সটা বাড়িয়ে 5 নিউটন ফোর্স এবারে অ্যাপ্লাই করলাম, তাহলে ও দিক থেকে 5 নিউটন ফোর্সে কিন্তু দেবে। অর্থাৎ আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করব উল্টো দিক থেকে আমার দিকে ঠিক ততটাই ফোর্স আসবে। তাহলে এটা সেলফ অ্যাডজাস্টিং হচ্ছে। যতক্ষণ না ও স্ট্যাটিক ফ্রিকশন থেকে ও কাইনেটিক ফ্রিকশনে চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ও আমার মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে তার সাথে সাথে ওর ফোর্সটাকেও ইনক্রিজ করতে থাকবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ অটোমেটিক অ্যাডজাস্টেবল ফোর্স। কাইনেটিক ফ্রিকশন কি? এটা হচ্ছে একটা মুভিং সারফেসের মধ্যে যে ফোর্সটা করছে, একটা গাড়ি চলছে তার চাকার সাথে রোডের যে ফোর্সটা, যে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের মধ্যে আসছে। সেন্ট্রিপেটাল ফ্রিকশন কি বলছে? দ্য ফ্রিকশনাল ফোর্স সাপ্লাইজ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড ইজ নিউমেরিক্যালি ইকুয়ালস টু ইট। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ফোর্স এক্সার্টেড বাই আ চার্জড বডি অন অ্যানাদার চার্জড অর আনচার্জড বডি ইজ নোন অ্যাজ। এটাকে কি বলে? এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যে একটা চার্জড বডি আর একটা চার্জড বা আনচার্জড বডির উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে আসছে। ঠিক আছে, সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডেফিনেশনটা কি বলছে দেখানো যাক। দিস ফোর্স বিটুইন টু চার্জ পার্টিকলস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জ অর ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা আমাদের কুলম্বস ল যেটা বলছে। ঠিক আছে, এটা মনে রাখবি যে আমরা ছোটবেলায় একটা জিনিস করতাম যে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরে শীতকালে সব থেকে ভালো বোঝা যেত, ছোট ছোট কাগজের টুকরোর উপরে চিরুনিটা যখন ঘোরাতাম কাগজের টুকরোগুলো লাফিয়ে উঠে চিরুনির গায়ে আটকে যেত। এটা কেন হচ্ছে? এটা কিন্তু হচ্ছে শুধু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। নেক্সট কোয়েশ্চেন, এ বল পোজেস 3000 units of momentum, what would be the ball's new momentum if its velocity was doubled? ভেলোসিটি ডাবল হয়ে গেলে নতুন মোমেন্টাম কত হবে? তাহলে মোমেন্টাম কি দিয়ে মাপা যায়? মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি ভি। তাহলে মাস এম এন্ড ভেলোসিটি ভি হলে মোমেন্টাম হচ্ছে এম ভি। তাহলে ধরে নিচ্ছি প্রথমে মোমেন্টাম কত? এম ভি হচ্ছে 3000 ইউনিটস রয়েছে মাস ইনটু ভেলোসিটি। এবারে কি বলা হচ্ছে এখান থেকে? বলছে যেটা যে ইটস ভেলোসিটি ওয়াজ ডাবল। ভেলোসিটি ডাবল মানে এখন এটা কত হয়ে গেছে? 2v হয়ে গেছে। তাহলে m ইন্টু 2v, তাহলে m ইন্টু 2v যদি হয় তাহলে এইদিকেও কত হবে? 2 ইন্টু 3000 করে দিতে হবে আমাকে, তার মানে 2mv হয়ে যাচ্ছে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 6000 এসে যাচ্ছে আমাদের। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 6000। খুবই সিম্পল বেসিক ম্যাথ, বেসিক নিউমেরিক্যালস কিন্তু থাকবে এখান থেকে, এগুলো নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই। এই যে নিউমেরিক্যালসগুলো দেওয়া হয়েছে এগুলোই তোমরা কিন্তু একটু ভালো করে এই প্যাটার্নের নিউমেরিক্যালসগুলো ফলো করো তাহলেই তোমাদের হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 14, ইফ টু ফোর্সেস অ্যাক্টস অন অ্যান অবজেক্ট ফ্রম অপোজিট ডিরেকশনস দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেট ফোর্স অ্যাক্টিং on it is the dash of the magnitudes of the two forces. বেসিক্যালি যখন দুটো ফোর্স একসাথে কাজ করে একটা অবজেক্টের উপর, রেজাল্টেন্ট এটা কত আসে? ধরে নিচ্ছি আমরা একটা অবজেক্টের উপর F1 ফোর্স কাজ করছে আর তার সাথে
F2 ফোর্স কাজ করছে, তাহলে এদের নেট ভ্যালুটা কত আসবে, রেজাল্টেন্টটা আসবে F1 প্লাস F2। ঠিক আছে, বোঝা গেল? এইবারে ধরো একটা অবজেক্ট রয়েছে, এখানে আমাদের কন্ডিশনটা কি বলেছে সেটা আগে একটু বুঝতে হবে। এখানে আমাদের কন্ডিশনটা যেটা বলেছে যে যে অবজেক্ট ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এইটা হাইলাইট করার মতো বিষয়। মানে এই অবজেক্টের উপর এদিকেও কাজ করছে, তাহলে F1 ফোর্স কাজ করছে এই দিকে। এবারে আর কি বলেছে, F2 ফোর্স অ্যাক্ট অন অবজেক্ট ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। আচ্ছা, আর একটা F2 ফোর্স এই দিকে কাজ করছে, তাহলে এখানেও কি হবে, এখানেও হবে F1 প্লাস F2ই হবে, কিন্তু এখানে F2 সিম্বলটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ F1 প্লাস মাইনাস অফ F2, যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়ে আছে। তাহলে আলটিমেটলি কি আসবে, আলটিমেটলি এটা আসবে F1 মাইনাস F2, অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দুটো ফোর্সের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা এখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে, দ্যাট ইজ, তাহলে অপশন ডি ডিফারেন্স হবে আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, এইটার এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে এইখানটাতে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15-এ আমরা কি বলছে দেখি, when one stone is thrown upwards what type of energy conversion would occurs। তাহলে একটা স্টোনকে যখন উপরের দিকে ছোড়া হচ্ছে, তাহলে কি হচ্ছে, উপরের দিকে যখন যাচ্ছে সে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবং যত উপরে উঠছে তার ভেলোসিটি আস্তে 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 কি হচ্ছে, কমছে। কেন কমছে, কারণ তার উপরে আস্তে আস্তে তার গ্র্যাভিটেশনাল এনার্জি কাজ করছে, গ্র্যাভিটেশনাল পুল কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, প্রথমে তার মধ্যে ভেলোসিটি ছিল, ভেলোসিটি আস্তে 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 কমছে, কমতে কমতে একটা সময় জিরো হবে, তারপর ও আবার ফুল ফোর্সে নামতে থাকবে। আমাদের জানতে চাইছে শুধুমাত্র ফার্স্ট ফেজটা, ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে যখন আপওয়ার্ডে ছোড়া হচ্ছে তখন কি হচ্ছে। তাহলে যখন ছোড়া হচ্ছে তার ভিতরে একটা কাইনেটিক এনার্জি ছিল, যত উপরে উঠছে তার কাইনেটিক এনার্জি কমছে, সেই কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে কি হচ্ছে, ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বলছে, এখান থেকে হয়ে যাবে এই যে অপশন ডিটা, কাইনেটিক এনার্জি উড চেঞ্জ টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিকে কি দিয়ে প্রকাশ করা হয়, এই যে এখানে রয়েছে হাফ mv স্কোয়ার দিয়ে বোঝানো হয়। কাইনেটিক এনার্জি কে ই, এটা হচ্ছে হাফ mv স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ ভি হচ্ছে ভেলোসিটি, যে ভেলোসিটিতে সে যাচ্ছে অবজেক্টটা, এম হচ্ছে অবজেক্টটার মাস। ঠিক আছে, অন্যদিকে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেটাকে কি দিয়ে বোঝানো হচ্ছে, mgh, যেখানে এম হচ্ছে অবজেক্টটার মাস, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটার ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এইচ হচ্ছে হাইট, কতটা হাইট এসে রয়েছে অবজেক্টটা, যখন নিচ থেকে এই হাইটে রয়েছে তখন সেখানে যতটা হবে, সে যখন আরও হাইটে যাবে তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে আরও বাড়বে। তাহলে যত হাইট বাড়বে, যত হাইট বাড়তে থাকবে তত কি হবে, তত তার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্মুলা, কোয়েশ্চেন নাম্বার 16, আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্মুলা টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। দুটো পয়েন্টসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের আইডিয়াল ফর্মুলাটা হচ্ছে এই যে অপশন ডি, ভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। ঠিক আছে, কি বলা হচ্ছে যে in an electrical circuit the potential between 2 points, that is V, is defined as the amount of work done by an external agent in moving unit charge Q from one point to another point। মানে সোজা কথায় ধরা যাক কিউ চার্জকে একটা সার্কিটের মধ্যে এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমাকে নিয়ে যেতে হবে, তার জন্য আমাকে ডব্লু কাজ করতে হবে, ওয়ার্ক ডান হবে কত, ডব্লু। তাহলে কিউ চার্জ নিয়ে যেতে গেলে আমার ওয়ার্ক ডান কত হচ্ছে, ডব্লু। তাহলে ইউনিট চার্জ মানে ওয়ান চার্জ নিয়ে যেতে গেলে কত হবে, ডব্লু বাই কিউ। তাহলে এই ডব্লু বাই কিউ, এই ইউনিট চার্জ নিয়ে যেতে গেলে যতটা কাজ করতে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ভি। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়ালস টু ডব্লু বাই কিউ, এটা হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে ফর্মুলা। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 17-এ, হুইচ ফিজিসিস্ট এক্সপেরিমেন্ট during a lecture in 1820 showed the connection between electricity and magnetism। তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে যে রিলেশন সেটা ফার্স্ট দেখিয়েছিলেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। ঠিক আছে, তো বাকিদের ব্যাপারে যদি একটু দেখা যায়, কি দেখছি, জন ককক্রফট and Ernest Walton shared the Nobel Prize in 1951 in physics for the transmutations of atomic নিউক্লিয়াই বাই আর্টিফিশিয়ালি অ্যাক্সেলারেটেড অ্যাটমিক পার্টিকেলস। ঠিক আছে, আচ্ছা এটা করতে গেলে বাকি অপশনসগুলোর মধ্যে আছে, এই যে জন ককক্রফট আসছে, তারপর উইলিয়াম গিলবার্ট আসছে, হেনরিক হার্টজ আসছে, এদের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। ঠিক আছে, ওরস্টেডের ব্যাপারটা আমরা জানলাম এখানে। আচ্ছা, এখানে ট্রান্সমিউটেশন, যেটা ট্রান্সমিউটেশনটা ককক্রফটস এবং আর্নস্ট ওয়ালটন এরা দুজন মিলে করেছিলেন। বেসিক্যালি এটা কি,
ট্রান্সমিউটেশন বলতে বোঝাচ্ছে ধরো আজকের একটা অ্যাটমস রয়েছে, সেই অ্যাটমসকে আমি একটা আলফা পার্টিকেলস বা আর একটা কোনো অ্যাটমের নিউক্লিয়াস দিয়ে হিট করলাম, টার্গেট করলাম, বোম্বার্ডিং করলাম এখানে, ঠিক আছে। তো সেখানে কি হচ্ছে, আর্টিফিশিয়ালি অ্যাক্সেলারেটেড অ্যাটমিক পার্টিকেলস, ঠিক আছে। এখানে কি হয়, এখানে হচ্ছে পার্টিকেল অ্যাক্সেলারেটর কিছু থাকে, সেই রকম কোনো একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর দিয়ে এটাকে টার্গেট করে আমি এটাকে স্ট্রাইক করলাম। এর ফলে কি হচ্ছে, এই যে আলফা পার্টিকেলসের ভিতরে প্রোটন থাকে, দুটো করে প্রোটন থাকে আর দুটো করে নিউট্রন থাকে, তাই তো। তো আলফা পার্টিকেলস এই যে দুটো প্রোটন, যখনই আমি ওটাকে হিট করছি কি হয়, অনেক সময় এই দুটো প্রোটন না, এই যে নিউক্লিয়াসটা ছিল অ্যাটমের, যে নিউক্লিয়াসটা ওই প্রোটন দুটো অ্যাবজর্ব করে নেয়। তাহলে অ্যাটমের আগে যা অ্যাটমিক নাম্বার ছিল, যেটা যদি জেড হয়, তার সাথে কি হবে, যখনই ও দুটো একটা আলফা পার্টিকেলস দিয়ে যদি ওকে আমি স্ট্রাইক করি, তাহলে আলফা পার্টিকেলসের দুটো প্রোটনও নিয়ে নেবে, তাহলে এখন কত হয়ে যাবে, জেড প্লাস 2p, ঠিক আছে। এবার তোমরা জানো প্রোটন নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় একটা অ্যাটমের, তাহলে তার কেমিক্যাল নেচারটাই পুরোপুরি পাল্টে যায়, সেটা একটা নতুন এলিমেন্টে কনভার্ট করে। তাহলে এইভাবে আমরা একটা চার্জ পার্টিকেলস দিয়ে যদি আমরা একটা কোনো নিউক্লিয়াসকে বা একটা অ্যাটমকে যদি স্ট্রাইক করি, তাহলে সেখান থেকে কি হবে, একটা নতুন অ্যাটম ফর্ম করবে, যেটাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশনস অফ অ্যাটমিক নিউক্লি, ঠিক আছে। উইলিয়াম গিলবার্টের কি দেখা যাচ্ছে, উইলিয়াম গিলবার্ট ইনভেন্টেড ইলেকট্রোস্কোপ, যেটা হচ্ছে একটা এই রকম টাইপের যন্ত্র, দুটো পাতার মতো পোর্শন থাকে নিচে, এইটা দিয়ে মূলত দেখা হয় যেটা, যে কোনো একটা অবজেক্টের কাছে এটা নিয়ে গেলে এই জিনিসটা তখন ডিটেক্ট করতে পারে সেই অবজেক্টের মধ্যে কোনো ইলেকট্রিসিটি আছে কি না। নেক্সট, হেনরিক হার্টজ, তিনি ডিসকভার করেছিলেন ফটো ইলেকট্রিক এফেক্ট। সো ফটো ইলেকট্রিক এফেক্ট ওয়াজ ডিসকভার্ড বাই হেনরিক হার্টজ। এখানে কি বলা হচ্ছে, ফটো ইলেকট্রিক এফেক্ট বলছে যে কিছু কিছু মেটাল রয়েছে যেটার উপরে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সাচ অ্যাজ ইউভি রে এসে যদি পড়ে, তাহলে ও কী হয়, ও সেখান থেকে চার্জড হয়ে যায়, ঠিক আছে, সে ইলেকট্রন ছেড়ে দিতে থাকে, এটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। এবং সেখানে একটা এই ইলেকট্রনগুলোকে যদি কোনো সার্কিটে ইউজ করা যায়, তাহলে সেখান থেকে একটা সার্কিট তৈরি করা যায়, যেখান থেকে একটা ফটোভোল্টিক সেল তৈরি করা যেতে পারে। Question number 18. Who was famous for publishing a formula in 1827 that shows the mathematical relationship between current, resistance and voltage? Current, resistance and voltage এর মধ্যে ফর্মুলা কে ডিসকভার করেছিলেন? জর্জ সাইমন ওহম ডিসকভার করেছিলেন প্রথম এইটা, ঠিক আছে। এবং ওহমের ফর্মুলা কি বলছে, এই যে V ইকুয়ালস টু IR। বেসিক্যালি এটা এসেছিল এই কনসেপ্টটা থেকে, ওহম বলেছিলেন যে ভোল্টেজের সাথে যে ইলেকট্রিসিটি যেটা যাচ্ছে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং সেখান থেকে যেটা পাওয়া গেল V ইকুয়ালস টু একটা এখানে কনস্ট্যান্ট নেওয়া হলো, যে কনস্ট্যান্টটা হচ্ছে RI, এবং সেখান থেকে এই ফর্মুলাটা আসে V ইকুয়ালস টু IR। এখান থেকে আরও কিছু ফর্মুলা ডিরাইভড হয়, I ইকুয়ালস টু V বাই R, এবং একই রকমভাবে R ইকুয়ালস টু V বাই I, ঠিক আছে। এবং এখান থেকে তোমরা I আর R এর মধ্যে রিলেশনটা দেখতে পাচ্ছ, যে এদের মধ্যে রিলেশনটা কীরকম হচ্ছে, যে I যদি বাড়াই তাহলে R এর ভ্যালু কমবে, R যদি ভ্যালু বাড়ে তাহলে I এর ভ্যালু কমবে। তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এদের মধ্যে বেসিক্যালি I আর R এর মধ্যে কিন্তু একটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন দেখতে পাওয়া যায়, যেটা আমরা একদম আজকের ভিডিও শুরুতে ডিসকাস করেছিলাম। আচ্ছা, উইলিয়াম গিলবার্ট ক্রিয়েটেড, আচ্ছা এইটা ইনফরমেশনটা ভুল আছে, এটা আমরা কেটে দিচ্ছি এখানে, ওপরের এটা দেখো, উইলিয়াম গিলবার্ট ক্রিয়েটেড দ্য সায়েন্স অফ ম্যাগনেটিজমস অ্যান্ড ডিসকভার্ড দ্যাট আর্থ ইজ এ ম্যাগনেট। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে, উইলিয়াম গিলবার্ট প্রথম ডিসকভার করেছিলেন যে আর্থ কিন্তু একটা ম্যাগনেট। আচ্ছা, গুস্তাভ কার্চফ অ্যান্ড রবার্ট বার্নসেন এটা ডিসকভার করেছিলেন অ্যালকালি মেটালস কী কী, সিজিয়াম অ্যান্ড রুবিডিয়াম। যে অ্যালকালি মেটাল গ্রুপ 1 অফ পিরিয়ডিক টেবিল, সেখানে সিজিয়াম আর রুবিডিয়ামকে এরা ডিসকভার করেছিলেন। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 19-এ। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ফুয়েলস ইজ দ্য ডিভাইস নেম টোকামাক ইজ অ্যাসোসিয়েটেড? তো টোকামাক মেনলি ইউজ করা হয় কোথায়? টোকামাক হচ্ছে একটা ডোনাট শেপ একটা মেশিন, যার মধ্যে কি হয়, যার মধ্যে চার্জ পার্টিকেলসকে একটা প্লাজমা কন্ডিশনে এনে এদেরকে অ্যাক্সেলারেটেড করা হয়, ঘোরানো হয়, ঠিক আছে। 3 ডাইমেনশনালি দেখতে গেলে একটা এরকম পুরো মেশিনটা হয়, ঠিক আছে, এইরকম ধরনের একটা মেশিন হয়, ঠিক আছে। যদি আমরা সাইড থেকে দেখি এই রকম টাইপের একটা মেশিন হয়, যার ভিতরে হচ্ছে চার্জ পার্টিকেলসগুলো এরকমভাবে ঘুরতে থাকে, অ্যাক্সিলারেটেড হয়ে থাকে, এবং সেটা কোথায় হয়, সেটা হচ্ছে অ্যাটমিক ফিল্ডে এটা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে টোকামাক নামটা যদি যখনই দেখবে তোমরা, সেখানে টোকামাক মানে সেখানে অ্যাটমিকটাই হবে আমাদের অপশন, ঠিক আছে। So tokamak is a device used in nuclear fusion research for magnetic confinement of plasma. The fusion reaction in the tokamak will be
পাওয়ার্ড উইথ ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিশিয়াম, 2 isotopes of হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 20-তে। হু ইনভেন্টেড দ্য ক্যাপিলারি ফিড ফাউন্টেন পেন? ক্যাপিলারি ফিড ফাউন্টেন পেন কি? ক্যাপিলারি ফিড ফাউন্টেন পেন ডিসকভার করেছিলেন L.E. ওয়াটারম্যান। ঠিক আছে, বাকিদের মধ্যে যদি দেখি, আলফ্রেড নোবেল, তোমরা সবাই জানো ফেমাস কেন, ডায়নামাইট ইনভেন্ট করেছিলেন, এবং যে নোবেল প্রাইজ আছে সেটা আলফ্রেড নোবেলের মেমোরিতেই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা ইয়ান ডোনাল্ড ওয়াজ অ্যান্ড obstetrician who developed ultrasound diagnostics, যেটা ইউএসজি বলা হয়, and ডেভিড হিউজ who invented the carbon microphone ডিসকভার করেছিলেন ডেভিড হিউজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা বাকি অপশনসগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 21। দ্য ইউনিটস অফ লিনিয়ার মোমেন্টামস আর মেজার্ড ইন। লিনিয়ার মোমেন্টাম কোন ইউনিটে মেজার করা হয়? লিনিয়ার মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে এম ইন্টু ভি, তাহলে এম এর ইউনিট কি হবে? কেজি, অ্যান্ড ভি এর ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে হয়ে যাচ্ছে আমাদের কোনটা? অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। চলে আসছে আমাদের নেক্সট, এই যে আমাদের এখানে যেটা ডিসকাশন হলো, আমাদের আরও কিছু ইউনিটস, কিছু আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যাদের ইউনিটসগুলো দেখা যায় কী কী বলছে। ফর এক্সাম্পল টেম্পারেচারের সিজিএস ইউনিট কি, সরি এসআই ইউনিট কি? কেলভিন। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। ক্যান্ডেলা হচ্ছে কার? লুমিনাস ইন্টেন্সিটি। প্লেন অ্যাঙ্গেল রেডিয়ান, সলিড অ্যাঙ্গেল স্টেরাডিয়ান। ঠিক আছে, এর মধ্যে এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটসের মধ্যে আসছে। ঠিক আছে, এরা ফান্ডামেন্টাল ইউনিটস। প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেলকে ফান্ডামেন্টাল ইউনিটস নয়, এদেরকে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটিজের মধ্যে ফেলা হয়। প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলের মধ্যে জিনিসটা একটু বুঝে নাও। প্লেন অ্যাঙ্গেল মানে একটা 2 ডাইমেনশনাল দুটো লাইনের মধ্যে হচ্ছে, আর যখনই এরকম তিনটে লাইন এরকম অ্যাঙ্গেল ফর্ম করছে তখন এটাকে বলা হচ্ছে কি? তখন এটা হয়ে যাচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, 22 কি বলছে? নেম দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড বাই মেটেরোলজিস্ট টু মেজার দ্য সোলার রেডিয়েশনস ফ্রম দ্য রিজিয়ন অফ দ্য হেমিস্ফিয়ার অফ ইনসিডেন্স অন এ ফ্ল্যাট সারফেস। ঠিক আছে, কি বলছে? নেম দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড বাই মেটেরোলজিস্ট টু মেজার দ্য সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন যখন মেজার করা হবে এখানে পাইরানোমিটার চলে আসবে। ঠিক আছে, হাইগ্রোমিটার তোমরা জানো, যেটা হচ্ছে আমাদের জলীয় বাষ্পের পরিমাণটাকে নির্ণয় করা হয়, বাতাসে কতটা হিউমিডিটি রয়েছে, রিলেটিভ হিউমিডিটি রয়েছে। ব্যারোমিটার এয়ার প্রেশারের জন্য ইউজ করা হয়। অ্যানিমোমিটার এয়ার স্পিড মাপ, অ্যানিমোমিটারের মাধ্যমে আমরা স্পিড মাপি, ভেলোসিটি মাপি। পাইরোনোমিটারটা হচ্ছে তাহলে এখানে রেডিয়েশনটাকে মেজার করা হয়। তাহলে পাইরোনোমিটার বেসিক্যালি কি? এটা একটা টাইপ অফ অ্যাক্টিনোমিটার। অ্যাক্টিনোমিটার কি? এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আলট্রাভায়োলেট রেডিয়েশনকে মেজার করতে পারে। সোলার রেডিয়েশন যেটা, সেটা 300 অ্যান্ড 200 ন্যানোমিটারের মধ্যে জেনারেলি থাকে। তো এই যে ইরেডিয়েন্সের ইউনিট কি হয়? ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে কতটা রেডিয়েশন আসছে সেটাই মেনলি ওয়াট পার মিটার স্কোয়ারের মাধ্যমে আমরা মেজার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। এয়ার ড্যাশ অন হিটিং অ্যান্ড ড্যাশ অন কুলিং। এয়ার কি হচ্ছে? হিটিংয়ে কি হচ্ছে আর কুলিংয়ে কি হচ্ছে? তাহলে এয়ারকে যখন হিট করা হয় এয়ার কি হয়? এক্সপ্যান্ড করে, আর যখন কুল করা তখন কি হচ্ছে? কন্ট্রাক্ট করে যাচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে এইটাই, যেখানে যেটা বলা হয়েছে দেখো, যে একটা কন্টেনারের ভিতরে যদি এয়ার থাকে, এয়ারের মলিকিউলসগুলো সাপোজ এরকমভাবে আছে, তো এদেরকে যখন হিট দেওয়া হচ্ছে তাহলে মলিকিউলসগুলো কি হচ্ছে? এনার্জাইজড হচ্ছে, হয়ে এরা আরও কি হচ্ছে? দূরে ছড়িয়ে পড়তে চাইছে। ঠিক আছে, এদের কাইনেটিক এনার্জি মলিকিউলসগুলো বাড়ছে, এরা আরও দূরে ছড়িয়ে পড়তে চাইছে, তাহলে এরা কি হচ্ছে? এক্সপ্যান্ড করছে। যখন আবার কুল করা হচ্ছে এদের কাইনেটিক এনার্জি আস্তে আস্তে এখান থেকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হচ্ছে, তার ফলে ওরা আস্তে আস্তে কি হচ্ছে? ওরা আরও ছোট হতে থাকছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। Hideki Yukawa, who received the Nobel Prize in 1949, is well known for which discovery? কি ডিসকভারি করেছিলেন যাতে তিনি নোবেল পেয়েছিলেন? সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের যে থিওরিটা রয়েছে, যেটা একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনগুলোকে, প্রোটন এবং নিউট্রনগুলোকে কাছাকাছি ধরে রাখে। যে নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং এবং উইক দু ধরনের নিউক্লিয়ার ফোর্স রয়েছে, সেইটা হিডেকি ইউকাওয়া প্রথম তিনি ডিসকভার করেছিলেন, এবং তার জন্য 1949-এ তিনি নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, আরও কিছু বিখ্যাত এখানে ওই সময়কার কিছু নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডি ফিজিক্সে জেনে নাও। তার মধ্যে প্রথমে আসছে উলফগ্যাং পাউলি। ঠিক আছে, যেটা পাউলি এক্সক্লুশনস থিওরি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালস, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে খুব ইম্পর্টেন্ট এটা, যেখানে বলা হচ্ছে কি যে অ্যাটমের যে ইলেকট্রনসগুলো থাকে তাদের 4টে কোয়ান্টাম নাম্বার হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর এবং আরেকটা থাকে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই যে কোয়ান্টাম নাম্বার যেগুলো থাকে, চারটে কোয়ান্টাম নাম্বার, পাউলি এক্সক্লুশনস থিওরি বলছে যে কোনো একটা অ্যাটমের, একটা সেম অ্যাটমের কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন যদি দেখি, দুটো ইলেকট্রন যদি দেখি, কখনোই তাদের মধ্যে চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম আসবে না। এটাই পাউলি এক্সক্লুশনস থিওরির মেন কথা, যে একটা সেম অ্যাটমের দুটো ইলেকট্রনের মধ্যে কখনোই যে চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম আসবে না। এটা পাউলি এক্সক্লুশনস থিওরি ছিল। 1944 ইসিডোর আইজ্যাক র্যাবি কি করেছিলেন, ফর দ্য রেজোনেন্স মেথড রেকর্ডিং ম্যাগনেটিক প্রপার্টিজ অফ অ্যাটমিক নিউক্লিয়াই ডিসকভার করেছিলেন। 1950-তে সেসিলি ফ্র্যাঙ্ক পাওয়েল ফর হিজ ডেভেলপমেন্টস অফ ফটোগ্রাফিক মেথড অফ স্টাডিং নিউক্লিয়ার প্রসেসেস অ্যান্ড ডিসকভারিজ রিগার্ডিং দ্য মেসন মেড উইথ দিস মেথড। ঠিক আছে, চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট পাওয়ার্স দ্য আর্থস ইন্টারনাল হিট ইঞ্জিন? আর্থের ইন্টারনাল হিট ইঞ্জিনকে পাওয়ার করে কে? আর্থের ইন্টারনাল হিট ইঞ্জিনকে পাওয়ার করে রেডিও অ্যাক্টিভ এনার্জি। অনেকে ভলক্যানো মারতে পারে এটা, কিন্তু ভলক্যানো কখনোই নয়। রেডিও অ্যাক্টিভ এনার্জি, আর্থের মধ্যে থাকা যে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়ামের মতো যে ধরনের ইউরেনিয়াম, থোরিয়ামের মতো যে ধরনের রেডিও অ্যাক্টিভ মেটালসগুলো রয়েছে, তাদের কন্টিনিউয়াস রেডিয়েশনের কারণেই কিন্তু, তাদের রেডিও অ্যাক্টিভ ডিকেইংয়ের কারণেই কিন্তু মেনলি আর্থের ইন্টারনাল হিটটা প্রডিউসড হয়। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য অবজেক্টস হুইচ রিপিটস ইটস মোশনস আফটার সাম টাইম ইজ কল্ড। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক মোশনস, যেটাকে অসিলেশনও বলা হয়ে থাকে। পিরিয়ডিক মোশনসটা কীরকম হয়? যেটা একটা পেন্ডুলামের মোশনস, যে ও একবার এই গেল, তারপর আবার এই আসার পর আবার এই দিকে গেল, আবার এই রকম এলো, এবং এই যে মোশনটা ভালো করে দেখবে, এই মোশনটা কিন্তু কী হচ্ছে, এই মোশনটা রিপিট হতে থাকছে কন্টিনিউয়াসলি। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের এখানকার মূল বিষয়। তাহলে এখানে হয়ে যাচ্ছে পিরিয়ডিক মোশন অ্যান্সার। ঠিক আছে, question number 27, the sound of thunder is heard much later than the flash on light is visible. What does it represents? মানে আমরা দেখেছি জেনারেলি থান্ডার স্টর্মের সময় যে থান্ডারের যে সাউন্ড যেটা আসে আমাদের কানে, সেটা কিন্তু অনেক পরে আসে। আগে আলোর ঝলকানিটা এসে পৌঁছায়, তারপরে সাউন্ডটা এসে পৌঁছায়। তার খুব সিম্পল রিজনটা হচ্ছে কি? খুব সিম্পল রিজন হচ্ছে যে স্পিড অফ সাউন্ড ইজ মাচ লেস দ্যান দ্য স্পিড অফ লাইট। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্পিড অফ সাউন্ড ইজ মাচ লেস দ্যান দ্য স্পিড অফ লাইট। ঠিক আছে, এখানে 3 times 4 times না, এখানে দেখো লাইটের ট্রাভেলের স্পিডটা দিয়েছে 300 কিলোমিটার, আমাদের অলমোস্ট 300,000 কিলোমিটার পার সেকেন্ড, যেখানে সাউন্ডের কত জাস্ট 343 মিটার্স পার সেকেন্ড। ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে কার? এটা হচ্ছে লাইটের স্পিড। সেখানে সাউন্ডের স্পিড জাস্ট 343 মিটার্স পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে খুব ক্লিয়ার যে আগে আমাদের লাইটের সেন্সেশনটা আসে, তারপর সাউন্ডের সেন্সেশনটা আমাদের কানে এসে পৌঁছে। ঠিক আছে, এই যে লাইটের কত টাইম লাগে মুন থেকে আর্থে আসতে? 1.3 সেকেন্ড টাইম লাগে মুন থেকে আর্থে লাইট আসতে। সান থেকে আর্থ যেটা ডিস্টেন্স, এটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস বলা হয়, সেখানে কত লাগে? 8.3 মিনিটস, মানে প্রায় 8 মিনিট 15 সেকেন্ড মতো টাইম লাগে এইখানটায়। ঠিক আছে, এবং এখান থেকে একটা কনসেপ্ট আসে, বলা হয় যে যদি কোনোভাবে সান ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে সেটা আমরা 8 মিনিট 15 সেকেন্ড পরে আর্থ থেকে কিন্তু দেখতে পাবো, তখন লাইট এসে পৌঁছাবে আমাদের চোখে। Next, question number 28, in a resistor, what happens to the current when the resistance is doubled? রেজিস্টারের রেজিস্ট্যান্স ডাবল হয়ে গেলে কারেন্ট কি হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি V = IR। ঠিক আছে, তাহলে ভোল্টেজটাকে আমরা সেম রাখছি, তাহলে আমাকে কি বলা হচ্ছে এখানে? রেজিস্ট্যান্সটাকে ডাবল করে দেওয়া হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সটাকে যদি 2R করে দিই, তাহলে ভিটাকে ভি রাখতে গেলে আইটাকে কী করতে হবে? আইটাকে I/2 করে নিতে হবে, তবে 2 কেটে গিয়ে ওটা IR এর সাথে ইকুয়াল হয়ে যাবে। এবং আমরা জানি যে এরা ডিরেক্টলি প্রপোর্শনাল, আর আর আই। তাহলে আর যে রেটে বাড়বে, আই সেই রেটেই কমবে। তাহলে আর যদি ডবল হয়, আই কি হবে? হাফ হয়ে যাবে। তাহলে দ্য কারেন্টস গেট হাফড। এই রিলেটেড আমাদের ওহমস ল রয়েছে, যেটা স্টেট করছে কি দ্য ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লোয়িং ইন আ সার্কিট ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। সো ইফ দ্য রেজিস্ট্যান্স বিকাম ডাবল, দেন দ্য কারেন্ট বিকাম হাফ। ঠিক আছে, question number 29, among the given options which one causes an echo? Echo causes করে কোনটা? when the sound is reflected, when sound waves travel through solid medium, liquid medium, through vacuum. খুব সিম্পল অ্যান্সার এটা হচ্ছে যখন সাউন্ড রিফ্লেক্ট করছে। ইকো জেনারেলি কোথাও থেকে একটা সাউন্ড প্রডিউস হওয়ার পর সেটা যখন একটা কোনো সারফেসে গিয়ে ধাক্কা খাচ্ছে, তারপর সেটা আবার কি হচ্ছে? ব্যাক হচ্ছে, তো তখন এটাকে শোনা যাচ্ছে। এটাই হচ্ছে মেনলি ইকোর কনসেপ্ট। এবং এই
ইকোটাকে কাজে লাগিয়েই আমরা জেনারেলি ওই যে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে যে ডেপথ হাইট মেজার করে থাকি, মেজারিং ডিস্টেন্স করে থাকি, মেডিকেল ডায়াগনোসিস করে থাকি, কিন্তু ইকোর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, ছোট বদ্ধ জায়গার মধ্যে কিন্তু আমরা ইকো শুনতে পাই না, কিন্তু খোলা একটা বড় হল ঘরের মধ্যে কিন্তু আমরা কোনো কথা বলে তার একটা ইকো তৈরি হয়, বা একটু ফাঁকা ঘর হলে সেখানে ইকো তৈরি হয়। ঘরে যখন জিনিসপত্র চলে আসে তখন ইকো হয় না। বলা হয় কি যে কোনো একটা জায়গায় যদি ইকো হতে হয় তাহলে যেখান থেকে সাউন্ড প্রডিউসড হচ্ছে যে জায়গাটা থেকে, তার সাথে যে রিফ্লেক্টর, এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হতে হয় 17 মিটার। 17 মিটার মিনিমাম ডিস্টেন্স থাকলে তবে কিন্তু আমরা ইকো শুনতে পাবো। সেখানে গিয়ে আসার পরে আমার কানে ওইটা ডিফারেন্ট একটা সেনসেশন তৈরি করবে। আমরা যখন এমনি কথা বলি, ধরো আজকে আমি এখানে কথা বলছি, তো এখানে যে চারপাশে যে দেওয়াল আছে সেখানে যখন যাচ্ছে শব্দটা, সেখান থেকে কিন্তু ইকো হয়ে আমাদের কানে আসছে, কিন্তু যেহেতু ডিস্টেন্সটা কম হচ্ছে সেহেতু আমরা কিন্তু সেই ইকোটাকে শুনতে পাচ্ছি না, আলাদা করে সেন্স করতে পারছি না, আমাদের কথার সাথেই ওই ইকোটা ম্যাচ করে যাচ্ছে। এটা দেখা যায় যেটা যে এই 17 মিটার ডিস্টেন্স যদি মিনিমাম থাকে তাহলে সেই সারফেসে রিফ্লেক্ট করে আমার কানে আসবে যখন, তখন আমি ওটাকে সেপারেটলি ডিস্টিংক্টলি শুনতে পাবো। লাস্ট কোয়েশ্চেন আমাদের সিরিজে, লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের একবার বলবো, তোমরা ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটা শুধু যে তোমাদের বন্ধুদেরও আশা করি অনেক কাজে লাগবে। এবং তোমরা যদি এই যে কোয়েশ্চেন্সগুলো দেখলে এই কোয়েশ্চেন্সগুলো সবাই নোট করে রাখো। তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কিছু বলার থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে, এবং আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই চেক করবে কিন্তু তোমরা, ঠিক আছে? এবং এই ভিডিওর যে পিডিএফ ফাইল সেটা আমাদের বাকি ভিডিওগুলোর মতোই কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে দেবো। এবং তোমরা যদি এখনও জয়েন না করে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। Question number 30, last question আমাদের কি বলছে, loudness of sound is proportional to the dash of the amplitudes of the vibration producing the sound। তো এটা হয়ে যাচ্ছে কি স্কোয়ার, এটা একটা ফর্মুলা, এটা একটা থিওরি, যেখানে কি বলা হচ্ছে যে loudness of sound expressed in units called decibel, এবং সেটা কি হচ্ছে লাউডনেস যেটা আসছে, যে এই যে লাউডনেস সেটা হচ্ছে সাউন্ডের যে ভাইব্রেশনের যে অ্যাম্পলিটিউড তার স্কোয়ার হয়, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে। সো লাউডনেস অফ সাউন্ড ইজ এক্সপ্রেসড ইন দ্য ইউনিটস কল্ড ডেসিবেল। তোমরা জানো যেখানে আমাদের থ্রেশহোল্ড লেভেল বলা হয় 90 ডেসিবেলস, যার বেশি যদি অনেকক্ষণ আমরা শুনতে থাকি আমাদের কানে, তাহলে কিন্তু আমাদের পার্মানেন্টলি ডিফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দ্য সিম্বল অফ ডেসিবেল ইজ ডিবি, ঠিক আছে? ডিবি দিয়ে এটাকে বোঝানো হচ্ছে স্মল ডি ক্যাপিটাল বি। দ্য সাউন্ড প্রেশার লেভেল অফ অডিবল সাউন্ড রেঞ্জ ফর 0 ডেসিবেল টু 120 ডেসিবেলস, ঠিক আছে? তাহলে অডিবল সাউন্ড 0 থেকে 120 ডেসিবেলস। 90 ডেসিবেলসটা কি বলা, এটা থ্রেশহোল্ড লেভেল, মানে ওইটা বেশি যদি আমরা শুনতে থাকি অনেকক্ষণ ধরে আমাদের কিন্তু কানে একটা পার্মানেন্ট ডিফনেস আসতে পারে। তো এই ছিল আমাদের পুরো কোয়েশ্চেনের সেট, আমাদের 30টা কোয়েশ্চেনের ফিজিক্সের সেট। আমাদের এর আগে বায়োলজিরও কোয়েশ্চেনের সেট হয়েছে, আগেও বলেছি তোমাদের। তো যেটা বলা যে তোমাদের এমটিএস পরীক্ষা অলরেডি চলছে, সামনে ক্লার্কশিপও আসছে, তারপরে আমাদের পাইপলাইনের মধ্যে এনটিপিসি পরীক্ষাও থাকবে, এবং সেই সব পরীক্ষার রেসপেক্টে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা খুব ভালো করে এই কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করো। এই প্যাটার্নের কোয়েশ্চেনই কিন্তু মূলত আসবে, এবং এইগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হবে। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।